মিয়ানমারের খবর তো আমরা কম বেশি সবাই দেখি, তাই না? কিন্তু খবরের শিরোনামের বাইরে ওই সংখ্যাগুলোর আড়ালে যে মানুষগুলো আছে তাদের গল্প আমরা কজন জানি? আজকের এই আলোচনায় আমরা রাজনীতির চেয়েও বেশি করে দেখব সেই সাধারণ মানুষগুলোর জীবনকে, যা কিনা একটা সামরিক অভ্যুত্থানের পর আমূল বদলে গেছে। চলুন সেই বাস্তবতার গভীরে যাই। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ৩.৬ মিলিয়ন। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা হলো সেই সব মানুষের সংখ্যা যারা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর নিজেদের বাড়িঘর ছেড়ে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছে। একবার ভাবুন তো, নিজের দেশে শরণার্থী হয়ে বেঁচে থাকা কী ভয়ঙ্কর এক বাস্তবতা। তো চলুন একটু পেছনে ফেরা যাক। কিভাবে একটা দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল? গণতন্ত্রের দিকে এগোতে থাকা একটা দেশ হঠাৎ করে কিভাবে থেমে গেল আর জন্ম দিল এমন এক মানবিক বিপর্যয়ের? মিয়ানমারের গণতন্ত্রের পথটা আসলে কখনোই মসৃণ ছিল না। এই টাইমলাইনটা তারই প্রমাণ। কয়েক দশকের কঠিন সামরিক শাসনের পর ২০১৫ সালে যে একটু আশার আলো দেখা দিয়েছিল, ভাবুন ২০২১-এর একটা ধাক্কায় সেটা কিভাবে নিভে গেল। আচ্ছা, অভ্যুত্থানের কারণ হিসাবে মিলিটারি কি বলেছিল? তারা বলেছিল নির্বাচনে নাকি কারচুপি হয়েছে। কিন্তু সত্যি বলতে এই যুক্তিটা দেশের মানুষ বা আন্তর্জাতিক মহল কেউই বিশ্বাস করেনি। আসল কারণটা ছিল সম্ভবত অন্য জায়গায়। অং সান সুচির দলের বিপুল জনপ্রিয়তা, যা সামরিক বাহিনীর ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছিল। কিন্তু মানুষ কি চুপ করে বসেছিল? একদমই না। বরং এই দমনপীড়নের জবাব হিসেবেই জন্ম নিল এক অভূতপূর্ব প্রতিরোধ আন্দোলন। বিভিন্ন জাতিগোষ্ঠী আর সাধারণ গণতন্ত্রকামী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর এই প্রতিরোধটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বেশ গোছানো। এর নেতৃত্বে আছে জাতীয় ঐক্য সরকার বা এনইউজি, যাদেরকে ক্ষমতাচ্যুত আইন প্রণেতারাই তৈরি করেছেন। তাদের একটা সামরিক শাখাও আছে, নাম পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ। আর সবচেয়ে বড় ব্যাপার হল, দশকের পর দশক ধরে লড়াই করে আসা অভিজ্ঞ জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এখন তাদের সাথে হাত মিলিয়েছে। এই ঐক্যটাই এখন জান্তার সবচেয়ে বড় ভয়ের কারণ। এই চার্টটা দেখলেই কিন্তু মাঠের অবস্থাটা পরিষ্কার হয়ে যায়। দেশের মাত্র ২১% এলাকা জান্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। মানে দেশের বেশিরভাগ অংশই এখন আর তাদের হাতে নেই। এখান থেকেই বোঝা যায় প্রতিরোধ শক্তি কতটা এগিয়েছে আর সামরিক বাহিনীকে তারা কিভাবে কোণঠাসা করে ফেলেছে। এই লড়াইটা কিন্তু শুধু জান্তাকে হটানোর জন্য না, এর পেছনে আছে সম্পূর্ণ নতুন এক মিয়ানমার গড়ার স্বপ্ন। চলুন দেখি সেই স্বপ্নের রূপরেখাটা ঠিক কেমন। আর সেই স্বপ্নেরই নাম হল ফেডারেল ডেমোক্রেসি চার্টার। এটা শুধু একটা রাজনৈতিক কাগজ না, এটা হলো দশকের পর দশক ধরে নির্যাতিত জাতিগোষ্ঠী আর সাধারণ মানুষের জন্য একটা নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি। পার্থক্যটা দেখুন, একেবারে সাদা আর কালো। একদিকে ২০০৮ সালের সংবিধান, যেটা সেনাবাহিনীকে দেশের ক্ষমতার কেন্দ্রে বসিয়ে রাখে, আর অন্যদিকে ফেডারেল চার্টার, যা সব জাতিগোষ্ঠীকে সমান অধিকার দিয়ে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির কথা বলে। এই নতুন ভবিষ্যতের স্বপ্নই কিন্তু প্রতিরোধের মূল শক্তি। কিন্তু এই সব বড় বড় রাজনৈতিক কথার আড়ালে একটা ভয়াবহ সত্যি লুকিয়ে আছে, আর সেটা হলো সাধারণ মানুষের অপরিসীম কষ্ট। চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে তাকাই, যেখানে সাধারণ মানুষকে প্রতিদিন এই সংঘাতের মূল্য দিতে হচ্ছে। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা না, ৩৬ লক্ষ বাস্তুচ্যুত মানুষ, মানে ৩৬ লক্ষ ভেঙে যাওয়া ঘরের গল্প। আর ভাবুন তো, ১.৫ কোটি মানুষ, মানে দেশের প্রায় ১/৩ আর জানে না তাদের পরের বেলার খাবার জুটবে কিনা। ব্যাপারটা হলো, জান্তা আসলে কাদের সাথে লড়ছে? হিউম্যান রাইটস ওয়াচের এই কথাটা শুনলেই বুঝবেন। ওরা শুধু প্রতিরোধ বাহিনীর সাথে লড়ছে না, ওরা ইচ্ছে করে সাধারণ মানুষ আর তাদের ঘরবাড়ি, স্কুল, হাসপাতালের ওপর হামলা চালাচ্ছে। এটা এক কথায় সাধারণ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ। একবার ভাবুন তো সেই পরিবারের কথা, যারা একই সাথে আকাশ থেকে বোমার ভয় আর মাটিতে সৈনিকদের অত্যাচারের মধ্যে বেঁচে আছে, যেখানে স্কুল বা হাসপাতাল কোনোটাই আর নিরাপদ জায়গা নয়। শুধু তাই নয়, অনিয়ন্ত্রিত খনিজ উত্তোলনের কারণে নদীর জল বিষাক্ত হয়ে যাচ্ছে, যা তাদের আগামী প্রজন্মকেও এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এটা কোনো গল্প না, এটা সত্যি ঘটনা।
এমন অসংখ্য ঘটনার মধ্যে মাত্র একটা উদাহরণ এটা। আর প্রত্যেকটা ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, এই যুদ্ধের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে শিশুরা, মিয়ানমারের ভবিষ্যৎ। তাহলে এখন প্রশ্ন হল, মিয়ানমার ঠিক কোন পথে এগোচ্ছে? এই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে চলুন বর্তমান পরিস্থিতি আর আগামী দিনের চ্যালেঞ্জগুলো একটু বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা দেখলে পরিস্থিতিটা অনেকটা পরিষ্কার হবে। মানে, জনতার হাতে আছে আধুনিক অস্ত্র, বিশেষ করে আকাশ থেকে হামলা করার ক্ষমতা, কিন্তু মাটিতে তাদের সৈন্য কমে যাচ্ছে, মনোবলও নেই। অন্যদিকে প্রতিরোধ বাহিনীর আসল শক্তি হল সাধারণ মানুষের সমর্থন, কিন্তু তাদের কাছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নেই। এই ভারসাম্যহীনতার কারণেই যুদ্ধটা দীর্ঘ হচ্ছে, কিন্তু কোনো পক্ষই চূড়ান্ত জয় পাচ্ছে না। মাঠে যখন জিততে পারছে না, তখন জান্তা কি করছে? তারা রাজনীতির খেলা খেলছে। 2023 সালের নির্বাচন ছিল তেমনই একটা পাতানো খেলা, যার একটাই উদ্দেশ্য ছিল সারা দুনিয়াকে দেখানো যে তাদের হাতেই ক্ষমতা আছে। নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার একটা মরিয়া চেষ্টা আর কি। যুদ্ধ হয়তো একদিন থামবে, কিন্তু আসল লড়াইটা হয়তো সেদিন থেকেই শুরু হবে। একটা দেশকে ধ্বংসস্তূপ থেকে আবার গড়ে তোলা যে কতটা কঠিন, এই চ্যালেঞ্জগুলো তারই ইঙ্গিত দেয়। ভেঙে পড়া অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, লক্ষ লক্ষ মানুষের মনের ক্ষত, আর সবচেয়ে বড় প্রশ্ন, রোহিঙ্গাদের মতো জাতিগত সংখ্যালঘুদের অধিকার আর নাগরিকত্ব, এই চ্যালেঞ্জগুলো বিশাল। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। বাড়িঘর হয়তো আবার বানানো যাবে, রাস্তাঘাটও হয়তো ঠিক হবে, কিন্তু যে জীবনগুলো হারিয়ে গেল, যে স্বপ্নগুলো ভেঙে গেল, সেগুলো কি আর কখনো ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর সম্ভবত সময়ের কাছেও নেই।